সবাইকে স্বাগত আরেকটি নতুন লাইভ ক্লাসে। আমরা গত বেশ কয়েকদিন ধরে কিন্তু রেগুলার বা নিয়মিতভাবে মাধ্যমিকের টপিকের উপরে বিভিন্ন ক্লাস নিচ্ছি, যে টপিকগুলো শুধু মাধ্যমিক নয়, যারা সামনে টেট দেবেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যে ক্লাসগুলো নিচ্ছি তার মধ্যে বায়ুমণ্ডলের বিভিন্ন অংশ প্রথম থেকে শুরু করেছি। বায়ুমণ্ডল, তাদের উপাদান, তারপর বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর, উষ্ণতা তারতম্যের কারণ, চাপ বলয়, স্থায়ী চাপ বলয়, এবং শেষ পর্যন্ত আমরা এসে এখন আপাতত পৌঁছেছি শান্ত বলয়, কাকে বলে, ডোলড্রাম কি, আইটিসিজেড এবং অক্ষাংশের গল্প। তো যারা প্রথম থেকে ক্লাসগুলো করছো তারা একবার অন্তত কমেন্টে জানাবে তোমাদের সিরিজগুলো কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই সিরিজটা কিন্তু আমি রেগুলার কন্টিনিউ করব। আর একটা চিন্তা ভাবনার কথা প্রথমেই বলে দিই, যেহেতু এখনো পর্যন্ত কেউ জয়েন হয়নি, তো সেই জন্য আমি একটু টাইম নিচ্ছি। আমি শুধু মাধ্যমিক ক্লাস নেওয়ার জন্য ডেডিকেটেড একটা চ্যানেল আমি তৈরি করেছি, কিন্তু ওই চ্যানেলটায় যতদিন না পর্যন্ত 50টা সাবস্ক্রাইবার হচ্ছে এবং আরো কিছু কন্ডিশন রয়েছে, সেগুলো যতদিন না হচ্ছে ততদিন লাইভ ক্লাস নেওয়া পসিবল হচ্ছে না। আর অ্যাকচুয়ালি ক্লাস যদি ঠিকঠাক করতে হয় তাহলে সেটা লাইভ হওয়াটাই বেটার বলে আমি মনে করি। তাই ওই চ্যানেলটায় যতদিন না লাইভ আমি আসতে পারছি ততদিন মাধ্যমিকের ভিডিও এই চ্যানেলেই থাকবে। আর ওই চ্যানেলটা যখনই লাইভ আসার মতো কন্ডিশন হয়ে যাবে তখন শুধু ডেডিকেটেড মাধ্যমিক, এবং যদি ভবিষ্যতে কোনোদিন প্রয়োজন হয় সেটা ডিমান্ডের উপর ডিপেন্ড করবে, নবম শ্রেণী ক্লাসও কিন্তু ওই চ্যানেলটাতে নেব। বাকি এটা মেন চ্যানেল, এখানে অন্য 11-12 বা অন্য ডিমান্ড যদি কিছু থাকে, বা আমি যখন মাধ্যমিকে বিভিন্ন কোশ্চেন নিয়ে আলোচনা করব, 9-এ বিভিন্ন কোশ্চেন নিয়ে আলোচনা করব, সাজেশন, সেটা কিন্তু মেন চ্যানেলেই থাকবে। চ্যানেলের লিংক আমার ওই ইউটিউবে পোস্টে গিয়ে ওখানে দেওয়া আছে, ওখান থেকে তোমরা পেয়ে যাবে। যতদিন পর্যন্ত আমি ওই চ্যানেলটা লাইভ হতে পারছি না ততদিন পর্যন্ত কিন্তু এটাতেই আমি নিয়মিত মাধ্যমিকের যে ক্লাস সেটা করাবো। তাহলে আজকে আমি যেটা মূল বিষয় আমরা যেটা পড়বো, পৃথিবীর শান্ত বলয়, ডোলড্রাম, আইটিসিজেড এবং অক্ষাংশ। তো এগুলো কি তোমরা অনেকটা আইডিয়া অলরেডি পেয়ে গেছো। আমি গত বেশ কয়েকটা ক্লাসে আমি এই সম্পর্কে আলোচনা করেছি, এই সম্পর্কে নয়, এদের উৎপত্তি বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে ডাইরেক্ট এদের সম্পর্কে আলোচনা করব, যে এই শান্ত বলয় কি করে তৈরি হয়, ডোলড্রাম কি, আইটিসিজেড এবং অক্ষাংশ, এদের নামকরণের কারণ কি, তৈরি হওয়ার পিছনে মূল গল্পটা কোথায় রয়েছে। তাহলে চলো মূল ক্লাস শুরু করা যাক। আমরা তাহলে প্রথমে যেটা পড়ে নেব সেটা হচ্ছে ডোলড্রাম কি, বা ডোলড্রামস অ্যাকচুয়ালি কিভাবে সৃষ্টি হয়। তো সেটা শুরু করছি আমি পড়ানো। আচ্ছা, এটাকে আমরা মনে করলাম আমাদের পৃথিবীর অংশ বা আমাদের পৃথিবী। এবার একটা জিনিস দেখো, পৃথিবীটাকে আমরা গোলীয় অংশ রূপে কল্পনা করে থাকি, গোলক রূপে। এবার গতদিন আমরা পড়াতে গিয়ে বিভিন্ন বায়ুচাপ পড়িয়েছিলাম, 7টা বায়ুচাপ, স্থায়ী বায়ুচাপ পড়ানো হয়ে গেছে। তার মধ্যে তোমরা যারা রেগুলার ক্লাস করেছো তারা জানো এটা হচ্ছে কর্কটীয় উচ্চচাপ বলয়, এটা নিরক্ষীয় নিম্নচাপ বলয়, এটা মকরী উচ্চচাপ বলয়। আমি যদি অক্ষাংশ ধরি তাহলে এটা 0, এটা 30 ডিগ্রি নর্থ, এটা 30 ডিগ্রি সাউথ। এই 30 ডিগ্রি নর্থ এটাকে আমরা বলছি কর্কটীয় উচ্চচাপ বলয়, এটাকে আমরা বলছি মকরীয় উচ্চচাপ বলয়। আমরা জানি বায়ু সবসময় কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে, এটা কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়, আবার মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। এবার এই কর্কট উচ্চচাপ বলয় থেকে যখন নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে বায়ু প্রবাহিত হবে, এটাকে আমরা আয়ন বায়ু বলি। বায়ু প্রবাহের সময় আমরা আরো ডিটেল জানবো। শুধু এইটুকু আপাতত মনে রাখো যে কর্কট উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকেও নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে বায়ু প্রবাহিত হয়। এই দুটো বায়ু প্রবাহিত হবার পর এই নিরক্ষীয় নিম্নচাপ বলয় যখন এসে এখানে পৌঁছায় তখন এই বায়ু কিন্তু উষ্ণ হয়ে যায়, এবং উষ্ণ যত হবে বায়ু তত বেশি
হালকা হবে, তখন এই হালকা বায়ু 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি নর্থ সাউথের মধ্যে, নর্থ এবং সাউথ মানে আমরা বলতে পারি এইটা আর এইটা। তাহলে এই জায়গায় এসে যখন এই বায়ুটা হালকা হবে, হালকা হয়ে এ কিন্তু আর পাশের দিকে প্রবাহিত হবে না। এভাবে পার্শ্ব প্রবাহ চলবে না। এ তখন সোজা উপর দিকে উঠে যাবে। কারণ হালকা। তাহলে এবার যত উপরে উঠবে, উপরে উঠতে, উঠতে শীতল হবে, শীতলে ভারী হয়ে আবার এখানে নেমে আসবে। আবার এই পাশ থেকে সেম একটি উপরে উঠবে, শীতল হবে, ভারী হয়ে এখানে নেমে আসবে। তাহলে যখন এই জায়গায় নেমে আসছে, দেখো আবার মকর উচ্চচাপ বলে বায়ুর পরিমাণ বেশি হচ্ছে, সেই বায়ুটা কিন্তু আবার নিরক্ষী নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হচ্ছে। একইভাবে এটাও তাই, যতই উপর দিকে প্রবাহিত এখানে নেমে আসবে, এখানে বায়ুর পরিমাণ বেশি হয়ে যাবে, তখন এই বায়ুটা আবার নিরক্ষী নিম্নচাপ বলয়ের দিকে চলে আসবে। তো এইভাবে বায়ুর কিন্তু ঊর্ধ্বমুখী প্রবাহ এবং পার্শ্ব প্রবাহ চলতে থাকে। এবার তোমরা একটা জিনিস এখানে খেয়াল করো, আমি আরেকটু ভালো করে পরিষ্কার করে তোমাদেরকে বোঝাই। তোমরা যদি এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করো, আচ্ছা আমি প্রথম থেকে বোঝাচ্ছি, তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে। এটাকে আমরা পৃথিবীর অংশ বলে মনে করছি, তাহলে এই অংশটা হচ্ছে কর্কট উচ্চচাপ বলয়, এটা নিরক্ষী নিম্নচাপ বলয়, এটা মকর উচ্চচাপ বলয়। এবার এই জায়গা থেকে বায়ু কি হয়, এটা এই অংশটা 5 ডিগ্রি নর্থ, এটা 5 ডিগ্রি সাউথ, এটা 0 ডিগ্রি। এবার যখন কর্কট উচ্চচাপ বলয় থেকে বায়ু প্রবাহিত হলো এবং মকর উচ্চচাপ বলয় থেকে বায়ু প্রবাহিত হলো, এই অংশের মধ্যে এলো, এখানে কিন্তু বায়ুর পার্শ্ব প্রবাহ মানে পাশের দিকে প্রবাহ হয় না, এখান থেকে বায়ু সোজা উপর দিকে উঠে যায়, আর এখান থেকে উপর দিকে উঠে এখানে নেমে আসে। ফলে এখানে বায়ু শুধুমাত্র ঊর্ধ্বমুখী প্রবাহ হয়। যদি ঊর্ধ্বমুখী প্রবাহ হয়, পার্শ্ব প্রবাহ না থাকে, সেক্ষেত্রে কিন্তু এই জায়গায় যদি আমরা গিয়ে দাঁড়াই, এই জায়গাটায়, তাহলে এখানে কিন্তু আমরা বায়ুকে ফিল করতে পারবো না। কারণ বায়ু এখানে পার্শ্বের দিকে প্রবাহিতই হয় না, বায়ু সোজা নিচ থেকে উপরের দিকে চলে যায়। ফলে এই অংশটাকে কিন্তু আমরা একদমই বায়ু ফিল করতে পারবো না। এর জন্য এই জায়গা বায়ু প্রবাহিত হয় বলে আমাদের মনেই হবে না। সেই কারণে এটাকে বলা হয় ডোলড্রামস। আমি এরপর আরো স্লাইডে আরো বেটার বোঝাবো, আপাতত এইটুকু এখানে বোঝাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এটাকেই বলা হচ্ছে ডোল ড্রামস। এখানে পার্শ্ব প্রবাহ থাকে না। এটাকে অনেকে আবার নিরক্ষী শান্ত বলয় বলে থাকে। শান্ত বলয় কেন বলছি, কারণ এই জায়গায় যেহেতু বায়ু কোনো পার্শ্ব প্রবাহ নেই, পাশের দিকে প্রবাহিতই হচ্ছে না, ফলে শুধু ঊর্ধ্বমুখী প্রবাহ হচ্ছে, ফলে এই জায়গা বায়ুকে আমরা ফিল করতে পারি না, তাই একে শান্ত বলয় বলা হয়ে থাকে। এবার যদি প্রশ্ন আসে শান্ত বলয়ের অবস্থান কি হবে, তাহলে এই যে আমি প্রথমে যেটা লিখে দিয়েছিলাম, এটা মিডিলেরটা যদি 0 হয়, তাহলে উপরেরটা 5 ডিগ্রি নর্থ আর নিচেরটা 5 ডিগ্রি সাউথ, তাহলে এটাই হচ্ছে শান্ত বলয় এবং ডোলড্রামস এর অবস্থান। এখানে পার্শ্ব প্রবাহ না হওয়ার কারণেই এই রূপ হয়ে থাকে। এবার ব্যাপার হচ্ছে এটাকে আমরা আর একটু ভালো করে বুঝে নিই। আচ্ছা এই জায়গাটা যদি কেউ বুঝে যাও, তাহলে কিন্তু আমাদের পরের অংশটা বুঝতে খুব সুবিধা হবে। আমি স্লাইডে যাওয়ার আগে আরেকটি অংশ তোমাদেরকে বুঝিয়ে দেবো, তারপর স্লাইড থেকে তোমরা আরো বেটার বুঝতে পারবে। আমি সেই অংশটা আরেকবার বোঝানোর চেষ্টা করি। আমরা এবার অশ্ব অক্ষাংশ কি সেটা একবার এখান থেকে বুঝে নিই, তারপর আমরা স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা এটাকে আবার মনে করছি আমরা কর্কট উচ্চচাপ বলয়, এটা মকরে উচ্চচাপ বলয়, মানে এটা 30 ডিগ্রি নর্থ, এটা 30 ডিগ্রি সাউথ, এটাকে আমরা বলছি সুমেরু বৃত্ত প্রদেশী নিম্নচাপ বলয়, এটাকে আমরা বলছি 60 ডিগ্রি নর্থ, এটা কুমেরু বৃত্ত প্রদেশী নিম্নচাপ বলয়, এটাকে আমরা বলছি 60 ডিগ্রি সাউথ, এটা নিরক্ষী নিম্নচাপ বলয় যেটার 0 ডিগ্রি। এবারে একটা জিনিস খেয়াল করো, এই যেটা কর্কট উচ্চচাপ বলয়, সেখান থেকে একটা বায়ু এদিকে প্রবাহিত হয়, কার দিকে, সরি এটা ভুল আঁকা হয়ে গেল, কর্কট উচ্চচাপ বলয় থেকে এই সুমেরু বৃত্ত প্রদেশী নিম্নচাপ বলয়ের দিকে, এখানে কিন্তু একটি বায়ু প্রবাহিত হয়। আবার এখানে যে মকরীয় উচ্চচাপ বলয়, সেখান থেকে এই সুমেরু বৃত্ত প্রদেশী নিম্নচাপ বলয়ের দিকে একটি বায়ু প্রবাহিত হয়, যেটাকে আমরা পশ্চিমা বায়ু বলি, পরে পড়বো। অন্যদিকে মেরু অঞ্চল থেকে ওখানে কিন্তু মেরুবায়ু এদিকে প্রবাহিত হয়, আর এদিক থেকেও তাই, মেরু অঞ্চল থেকে মেরুবায়ু প্রবাহিত হয়। এবারে এই জায়গাটা তোমরা ভালো করে খেয়াল করো,
এই জায়গাটা। এখানে দেখো এই দুটি বায়ু পাশাপাশি এসে মিলিত হচ্ছে, এই দিক থেকে একটা বায়ু যাচ্ছে, এই দিক থেকে একটা বায়ু আসছে, এই দুটি বায়ু এই অঞ্চলে এসে পাশাপাশি মিলিত হয়। মিলিত হবার পর এই দুটি বায়ু যখন এখানে মিলিত হয়, মিলিত হওয়ার পর এই বায়ু এখানে কিন্তু পাশের দিকে প্রবাহিত হতে পারে না, কারণ দুটি বায়ু পরস্পরের মধ্যে সংঘর্ষ হয়। তখন এই দুটি বায়ু কি করে, একইভাবে ওই নিরক্ষীয় অঞ্চলের মতোই উপর দিকে উঠে যায়। এই পাশে একটা উপরে উঠে যায়, এই পাশে একটা উপরে উঠে যায়। আমরা নিরক্ষীয় শান্ত বলয় যখন পড়লাম একটু আগে, সেখানেও দেখলাম একই ঘটনা ঘটে। এখানেও দুটি বায়ু পরস্পর আসে এবং নিরক্ষীয় অঞ্চল থেকে উপর দিকে উঠে যায়। তাহলে এখানেও কিন্তু এই রকম বায়ুর পার্শ্ব প্রবাহ নেই, শুধুমাত্র ঊর্ধ্বমুখী প্রবাহ রয়েছে। একই ঘটনা দক্ষিণ গোলার্ধেও তাই, এখানেও বায়ুর কোনো পার্শ্ব প্রবাহ থাকে না, এখানেও কিন্তু বায়ুর ঊর্ধ্বমুখী প্রবাহ রয়েছে। তাহলে নিরক্ষীয় অঞ্চলে যেমন বায়ু মানে 0 ডিগ্রি টু 5 ডিগ্রি নর্থ সাউথ, এই অংশে যখন বায়ু উপর দিকে প্রবাহিত হচ্ছে, পার্শ্ব প্রবাহ থাকছে না, তাকে আমরা নিরক্ষীয় শান্ত বলয় বলছি। তাহলে এইরকম একটি শান্ত বলয় কিন্তু এখানেও তৈরি হয়েছে, আবার এখানেও তৈরি হয়েছে, কিন্তু এটাকে আমরা শান্ত বলয় বলবো না, এর আলাদা নাম আছে, সেটা কি আমি সেটা বলছি। আপাতত তোমরা যদি এই দুটি অংশ বুঝে যাও, যে নিরক্ষীয় শান্ত বলয় কেন তৈরি হলো আর এই অংশেও দুটি শান্ত বলয় কেন তৈরি হলো, তাহলে পরবর্তী যে টপিকটা আমি আনছি এরপরে, সেটা তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। তো আশা করছি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি পরের টপিকে চলে যাই, যে অ্যাকচুয়ালি এই ডোলড্রামস কি আর অশ্বক্ষাংশ কি বা কেন হয়। তাহলে পৃথিবী শান্ত বলয়, ডোলড্রামস, আইটিসি যে অক্ষাংশ, এগুলো আমরা পড়বো। প্রথমেই দেখো আমি তোমাদেরকে অবস্থানটা দেখিয়ে দিই। তাহলে এই যে এই অংশটা আমি এতক্ষণ যেটা পড়ালাম তোমাদেরকে আলাদা করে দেখো, এই অংশটা হচ্ছে সেই নিরক্ষীয় শান্ত বলয়, যেখানে অবস্থান দেখো 0 থেকে 5 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশ লিখে দিয়েছি। আর এই জায়গাটা, এটাও সেম ঘটনা ঘটে, এখানেও বায়ুর পার্শ্ব প্রবাহ নেই। কেন নেই সেটা আমি আগেই ব্যাখ্যা করলাম। তাহলে এটাকে আমরা বলছি অশ্ব অক্ষাংশ, 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশ। তাহলে অবস্থানটা তোমরা জানলে, এটাও একটি অক্ষাংশ, অশ্ব অক্ষাংশ, এটাও একটি অশ্ব অক্ষাংশ, আর এই অংশটাকে আমরা বলছি নিরক্ষীয় শান্ত বলয়। কেন বলি সেটা আমরা দেখে নিই। আচ্ছা, প্রথমে আমি বলে দিচ্ছি তাহলে ডোলড্রামস বা নিরক্ষীয় শান্ত বলয় কেন এবং কি কারণে বলছি। তাহলে এর অবস্থান তো তোমরা জেনেই গেলে, 5 ডিগ্রি নর্থ থেকে 5 ডিগ্রি সাউথ। আবার কেউ যদি বলে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি, মানে এটা 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি নর্থ আর 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সাউথ, সেটাও হবে। আর কেউ যদি বলে 5 ডিগ্রি নর্থ থেকে 5 ডিগ্রি সাউথ, সেটাও কোনো অসুবিধা নেই, ওটাও হবে। তাহলে এর সংজ্ঞা কি হবে, নিরক্ষীয় নিম্নচাপ বলয় শান্ত, নিরক্ষীয় নিম্নচাপ যে বলয় অঞ্চল তৈরি করেছে সেটাকে আমরা শান্ত বলয় বলছি, কারণ এখানে বায়ুর কোনো সমান্তরাল বা পার্শ্ব প্রবাহ নেই। কেন নেই সেটা আমি ব্যাখ্যা করে দিয়েছি, ওই জন্য আমি প্রথম ওই অংশটা ব্যাখ্যা করে নিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে কেন নেই সেটা ব্যাখ্যা করলাম। তোমরা যদি এরপরেও বুঝতে অসুবিধা থাকে আমাকে বলবে। আচ্ছা, এখানে এত শান্ত কেন, কারণ সেই অংশটা আমি ব্যাখ্যা করেছি। আবার তোমাদেরকে এখানে দেখা যায়, দেখো এখানে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়। আমি এখানে তোমাদেরকে আরেকবার পাশাপাশি বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এটা হচ্ছে নিরক্ষীয় শান্ত বলয় বা নিরক্ষীয় অঞ্চল। তাহলে এখানে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়। দ্বিতীয়ত, বায়ু প্রচন্ড উষ্ণ হালকা হয়। কেন উষ্ণ হালকা হয়, কারণ এই জায়গায় এসে বায়ু, এই দুই অংশ, কর্কট উচ্চচাপ বলয় থেকে বায়ু আসে আর মকর উচ্চচাপ বলয় থেকে বায়ু আসে, দুই অংশ থেকে বায়ু যখন আসে, এই অংশে এসে উষ্ণ হয়ে যায়, উষ্ণ হয়ে উপর দিকে উঠে যায়, এই জন্য বলছে বায়ু প্রচন্ড উষ্ণ হালকা হয়ে যায়। এরপর বায়ু সোজা ঊর্ধ্বমুখী স্রোত তৈরি করে, ওই যে বললাম যে এখানে পাশাপাশি প্রবাহিত হতে পারে না, শুধু উপর দিকে ওঠে, তাই জন্য এখানে বায়ুর কোনো পার্শ্ব প্রবাহ থাকে না, তাই এর অপর নাম হয়েছে শান্ত বলয়, যেটাকে আমরা বলছি ডোলড্রামস। আচ্ছা, ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ু প্রবাহ থাকে না, চারিদিক শান্ত। এটা কেন হয় আমি বারবার ব্যাখ্যা করেছি। যারা এইমাত্র জয়েন হলে তাদেরকে অনুরোধ করবো, এই ক্লাসটা শেষ হলে একবার প্রথম থেকে ক্লাসটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আর কোনোদিন ভুল হবে না। তো যাই হোক, এর পরবর্তী অংশে কি আছে আমি চলে যাই। তাহলে কি করে শান্ত বলয় তৈরি হয় সেটা আমরা জেনে গেলাম। আচ্ছা, ডোলড্রাম বা নামকরণ কেন আমি সেটা লিখে দিয়েছি, দেখো
ডোলটাম নাবিকদের শব্দ, এরা তো ডিপ্রেসড বা অবদমিত প্রাচীনকালে পালতোলা জাহাজ এখানে এসে থেমে যেত, তাই নাবিকেরা নাম দিয়েছিলেন ডোল ড্রামস। তো সেই থেকেই নাম হয়েছে ডোল ড্রামস। আচ্ছা, এবার ইন্টার টপিক আইটিসিজেড একই সঙ্গে পড়িয়ে দিলাম, এটাও তোমাদের বুঝতে অসুবিধা হবে না। আর এই আইটিসিজেড আরো গুরুত্বপূর্ণ ভাবে বা আরো ডিটেলস আমি পড়াবো যখন আয়ন বায়ু পড়াবো, তো সেই সময় আমি এটা আরো ডিটেলস পড়িয়ে দেবো। আর এটা অলরেডি আমি পড়িয়ে দিয়েছি প্রথম দিকে, তোমরা খেয়াল করবে আইটিসিজেড বা ইন্টারটপিক্যাল কনভার্জেন্স জোনস সেটা কি আমি পড়িয়ে দিয়েছি। তাহলে পরে আমরা চলে যাই এরপরে অশ্ব অক্ষাংশ, এটা অবস্থান ওই 25 থেকে 35। দেখো আমি প্রথমে কিন্তু এখানে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে অশ্ব অক্ষাংশের অবস্থান এই এখানে এই জায়গাটা, তাহলে 30 থেকে 35 ডিগ্রি অক্ষাংশ। আচ্ছা, আমি অশ্ব অক্ষাংশটা তোমাদেরকে আর একবার ব্যাখ্যা করে দিই, ওই জায়গাটা আমার একটু মিস্টেক হয়েছে তার জন্য সরি, আমি আর একবার ব্যাখ্যা করে দিচ্ছি। এটা নিরক্ষীয়, মনে করো এটা নিরক্ষীয় শান্ত বলয়, এটা কর্কটীয় উচ্চচাপ বলয়, এটা মকরীয় উচ্চচাপ বলয়। এটা 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি নর্থ, এটা 30 ডিগ্রি সাউথ। তাহলে এটা হচ্ছে কর্কট উচ্চচাপ বলয়, এটা মকরীয় উচ্চচাপ বলয়, এটা নিরক্ষীয় নিম্নচাপ বলয়। যারা চাপ বলয় ক্লাসটা করেছে তারা অলরেডি জানো। আচ্ছা, এখানে আরেকটি চাপ বলয় রয়েছে, দেখো এটা সুমেরু বৃত্তপ্রদেশী নিম্নচাপ বলয়, এটা কুমেরু বৃত্তপ্রদেশী নিম্নচাপ বলয়। প্রথম থেকে ক্লাস করলে এগুলো তোমাদের অজানা নয়, তোমরা কিন্তু অলরেডি জানো। এবার দেখো এই যে 0 ডিগ্রি, তাহলে এখান থেকে একটা বায়ু প্রবাহিত হচ্ছে আয়ন বায়ু, এখান থেকে একটা বায়ু নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে আয়ন বায়ু, যেটা শান্ত বলয় তৈরি করেছে। এবার এটা কর্কট উচ্চচাপ বলয়, এটা সুমেরু বৃত্তপ্রদেশী নিম্নচাপ বলয়। তাহলে দেখো কর্কট উচ্চচাপ বলয় থেকে একটা বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হচ্ছে, আবার মকর উচ্চচাপ বলয় থেকেও একটা বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হচ্ছে। উপর দিকে যদি দেখি, আবার এই কর্কট উচ্চচাপ বলয় থেকে দেখো সুমেরু বৃত্তপ্রদেশী নিম্নচাপ বলয়ের দিকে একটি বায়ু প্রবাহিত হচ্ছে। নিচের দিকেও তাই, মকর উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্তপ্রদেশী নিম্নচাপ বলয়ের দিকে আরেকটি বায়ু প্রবাহিত হচ্ছে। এবার একটা জিনিস খেয়াল করো, এই যে 30 ডিগ্রি যে অংশটা আমরা বলছি, তাহলে এই 30 ডিগ্রি যে অক্ষাংশ অক্ষরেখা রয়েছে, এই জায়গা থেকে বায়ু কিন্তু ঊর্ধ্বমুখী প্রবাহিত হয়। কেন? কারণ নিরক্ষীয় অঞ্চল থেকে যে বায়ুটা শান্ত বলয় সৃষ্টির পর হওয়ার পর উপর দিকে উঠে গিয়েছিল উষ্ণ হালকা বায়ু, সেই বায়ুটা উপর দিকে উঠে গিয়ে এখানে ভারী হয়, শীতল হয় এবং সুমেরু বৃত্তপ্রদেশী কর্কট উচ্চচাপ বলয়ে নেমে আসে। একইভাবে আরেকটি শাখা মকরীয় উচ্চচাপ বলয়ে নেমে আসে। তাহলে একটা জিনিস দেখো, এই নিরক্ষীয় শান্ত বলয় বা নিরক্ষীয় অঞ্চল থেকে একটা বায়ু ঊর্ধ্বমুখী হয়ে উপর দিকে উঠছে, ফলে এখানে কিন্তু বায়ুর কোনো পার্শ্ব প্রবাহ নেই। আবার এই কর্কটীয় যে উচ্চচাপ বলয়, সেখানে বায়ু শুধুমাত্র নিম্নমুখী প্রবাহিত হচ্ছে। নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে যে বায়ুটা উপর দিকে উঠে গিয়েছিল সেই অঞ্চলে নেমে আসছে, আবার আরেকটি বায়ু কিন্তু এই অঞ্চলে নেমে আসছে। ফলে এই অঞ্চলেও কিন্তু বায়ুর কোনো পার্শ্ব প্রবাহ নেই, শুধু নিম্নমুখী প্রবাহ রয়েছে। তাহলে এখানে রয়েছে বায়ুর ঊর্ধ্বমুখী প্রবাহ নিরক্ষীয় শান্ত বলয়ে, আর নিরক্ষীয় শান্ত বলয় থেকে যে বায়ুটা উপর দিকে উঠে গেছে সে আবার নেমে আসছে কর্কটীয় উচ্চচাপ বলয়ে এবং মকরীয় উচ্চচাপ বলয়ে। ফলে নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে বায়ুর ঊর্ধ্বমুখী প্রবাহ হয়, আর কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয়ে বায়ুর নিম্নমুখী প্রবাহ হয়। এই কারণে এই নিরক্ষীয় শান্ত বলয়ের মতো এখানেও বায়ুর কোনো পার্শ্ব প্রবাহ নেই, এখানেও বায়ুর কোনো পার্শ্ব প্রবাহ নেই। এখানে হয় নিম্নমুখী প্রবাহ আর এখানে হয় ঊর্ধ্বমুখী প্রবাহ। ফলে এটাও কিন্তু তৈরি করেছে একটি শান্ত বলয়, এটাও তৈরি করেছে একটি শান্ত বলয়। আর এই শান্ত বলয়টাকেই বলা হচ্ছে এখানে অশ্ব অক্ষাংশ। এবার প্রশ্ন হচ্ছে, আমরা নিরক্ষীয় নিম্নচাপ বলয় এই জায়গাটিকে আমরা বললাম শান্ত বলয়, আর এটাকে বলছে অশ্ব অক্ষাংশ, এটাকে বলছে অশ্ব অক্ষাংশ। কেন সেটা আমরা জেনে নিই। আচ্ছা, এটা তো আমি ব্যাখ্যা করে দিয়েছি, এটাও ব্যাখ্যা করে দিয়েছি। এবার অশ্ব অক্ষাংশ যেটা বললাম যে উভয় গোলার্ধে 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশ। তাহলে 25 থেকে 35 কেন বলছি, দেখো এই মিডিলে রয়েছে 30,
এই মিডিলে এই জায়গাটা রয়েছে 30 ডিগ্রি নর্থ, এখানে রয়েছে 35 ডিগ্রি নর্থ, আর এখানে রয়েছে 25 ডিগ্রি নর্থ। এই জন্য বলছি যে 25 থেকে 35 ডিগ্রি নর্থের মধ্যে এর অবস্থান, সেই জন্য এখানে বলা হচ্ছে 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশ। এর আর এক নাম কি উপক্রান্তীয় উচ্চচাপ বলয়, সেটা আমি চাপ বলয় অংশে পড়িয়ে দিয়েছি। এখানেও শান্ত অবস্থায় বিরাজ করে। কেন করে আমি তো একটু আগেই ব্যাখ্যা করলাম, যে এই নিরক্ষীয় অঞ্চল থেকে যে বায়ুটা উপর দিকে উঠে যায় সেটা এখানে নেমে আসে, এই অঞ্চল থেকে যেটা উঠে যায় সেটা এখানে নেমে আসে, ফলে এখানে বায়ু শুধু নিম্নমুখী প্রবাহ দেখা যায়, পার্শ্ব প্রবাহ দেখা যায় না। তাই এখানে বায়ু আনুভূমিক কোনো প্রবাহ নেই বলে শান্ত অবস্থা বিরাজ করে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে একে আমরা অশ্বক্ষাংশ কেন নাম দেবো? নিরক্ষীয় অঞ্চলকে যেমন আমরা নাম দিয়েছি নিরক্ষীয় শান্ত বলয়, তাহলে একে আমরা কর্কটীয় শান্ত বলয় এবং মকরীয় শান্ত বলয় নাম দিতে পারতাম। তা না দিয়ে এর নাম অশ্বক্ষাংশ কি করে হলো? তা এটা যদি বুঝতে হয় আমাদেরকে আরেকটু ব্যাপার জানতে হবে। এবার একটা জিনিস ভাবো, আজ থেকে আমি বেশ কয়েক বছর আগের কথা বলছি, এই ম্যাপটা দেখলে তোমরা ভালোভাবে বুঝবে। ম্যাপটা থেকে তোমরা অনেক বেটার বুঝবে। আচ্ছা, আমি আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা বলছি, যে সময় মনে করো সারা পৃথিবীতে বাণিজ্য হতো পালতোলা জাহাজে করে। তাহলে এটা যদি খেয়াল করো, এখানে দেখো এটা সমুদ্র, এই অঞ্চলটা হচ্ছে সমুদ্র অঞ্চল, এটা স্থলভাগ 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 স্থলভাগ। এবার তখন কি হতো, স্থল এক জায়গা থেকে, আমি মনে করলাম এটা ইউরোপ, এটা উত্তর আমেরিকা, তাহলে ইউরোপ থেকে উত্তর আমেরিকায় বাণিজ্য করতে আসছে কিসে করে? পালতোলা জাহাজে করে। তাহলে এই সমুদ্রের বিশাল অংশটাকে তাদেরকে পেরিয়ে আসতে হতো, কিন্তু তখন যে জাহাজগুলো ছিল তারা কিন্তু যন্ত্রচালিত নয়, তারা সবাই পালতোলা, মানে বায়ু যেদিক থেকে প্রবাহিত হতো সেই বায়ুর দিককে বা প্রবাহকে কাজে লাগিয়ে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় আসতো। তো এবার আমি এটা মনে করছি, দেখো এটা 30 ডিগ্রি নর্থ, আমি একটা বুঝিয়ে দিলেই তোমরা পারবে, এটা 30 ডিগ্রি নর্থ। এবার এই অংশে তো একটা শান্ত বলয় রয়েছে, এখানে বায়ু কোনো পার্শ্ব প্রবাহ নেই, যদি না থাকে বায়ু এখানে শুধু নিম্নমুখী প্রবাহ আছে, তাহলে যখন কোনো পালতোলা জাহাজ ইউরোপ থেকে এই অংশ, ধরো ইউরোপ থেকে উত্তর আমেরিকা যাচ্ছে, এখানে যখন এই অংশের মধ্যে এসে পৌঁছবে তখন কিন্তু এই জাহাজে আর হাওয়া লাগবে না, মানে এই জাহাজে যে পাল তাতে হাওয়া পাবে না। কেন পাবে না? কারণ এখানে তো বায়ু পার্শ্ব প্রবাহ নেই, বায়ু শুধু উপর থেকে নিচের দিকে নামছে, ফলে হাওয়া কিন্তু এই জাহাজটিকে ঠেলে এই উত্তর আমেরিকা পর্যন্ত আর নিয়ে আসতে পারবে না। যদি উত্তর আমেরিকা পর্যন্ত এখানে নিয়ে না আসতে পারে, তাহলে এখানে এসে জাহাজ খুব ধীর গতির হয়ে যাবে এবং তাকে ম্যানুয়ালি মানে চালিয়ে নিয়ে আসতে হবে। তখন যেহেতু যন্ত্র নেই, ম্যানুয়ালি চালাতে হবে। এবার এই অংশে কোনো একটি জাহাজ ইউরোপ থেকে যখন উত্তর আমেরিকা আসছিল, আসার সময় সেই জাহাজের এতটাই স্লথ, মানে এতটাই ধীর গতিতে এই অঞ্চলে প্রবাহিত হচ্ছিল, সেই জাহাজের মধ্যে যা পরিমাণ বাণিজ্যিক উদ্দেশ্যে যে সমস্ত জিনিসপত্র, বিশেষ করে তার মধ্যে ঘোড়া ছিল, তাদেরকে এই অংশের সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল যাতে জাহাজটা হালকা হয় এবং তাকে সহজেই ঠেলে এই পর্যন্ত আনা যায়। কারণ জাহাজের মধ্যে যদি ঘোড়া থাকে তাহলে ওই যে জাহাজের পানীয় জল খাবার তারা খেত, তাহলে পানীয় জল এবং খাবারের অভাব হয়ে যেত, ফলে ওই জাহাজের মধ্যে থাকা নাবিক তাদের বেঁচে থাকা সমস্যা হতো। তো তার হাত থেকে বাঁচার জন্য ওই অঞ্চলে জাহাজের ঘোড়াগুলোকে এই অঞ্চলে ফেলে দিয়েছিল। তাহলে ঘোড়ার আর এক নাম আমরা জানি অশ্ব। সেই থেকে এই অংশটির নাম, অর্থাৎ এই 30 থেকে 25 থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশ বা নর্থকে বলা হয় অশ্ব অক্ষাংশ। কিন্তু একই রকম তো আরেকটা অংশ রয়েছে দক্ষিণ অংশে, দেখো 25 থেকে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সাউথ। তাহলে এরকম আরেকটি শান্ত বলয় রয়েছে দক্ষিণ অংশে, কিন্তু দক্ষিণ অংশে যদিও জাহাজের সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটেনি, কিন্তু যেহেতু আমরা উত্তর অংশ 25 থেকে 35 ডিগ্রি নর্থ অক্ষাংশে নাম আমরা অশ্ব অক্ষাংশ দিয়েছি, একইভাবে তার নাম থেকেও ওই 25 থেকে 35 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকেও আমরা অশ্ব অক্ষাংশ নামে ডাকি।
তো এই কারণে কিন্তু এই জায়গায় বা এই অক্ষাংশটির নাম হয়েছে অশ্ব অক্ষাংশ। নিরক্ষীয় শান্ত বলয়ের মতো এর নাম কিন্তু কর্কটীয় এবং মকরীয় শান্ত বলয় হয়নি। কিন্তু ব্যাপারটা একই। নিরক্ষীয় শান্ত বলয় যে কারণে তৈরি হয়েছে, অশ্ব অক্ষাংশ একই কারণে তৈরি হয়েছে, নাম দুটো শুধুমাত্র আলাদা। তো আশা করছি এটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, পারবে। এই যে আমি একটু আগে বললাম কি কারণে তৈরি হতে শীতল ও ভারী বায়ু উপর থেকে নিচের দিকে নেমে আসে, আমি পুরো ব্যাখ্যা করে দিয়েছি। বায়ুর নিম্নমুখী চাপ তৈরি হয়, সমান্তরাল বায়ু প্রবাহ থাকে না, জাহাজ গতিহীন হয়ে পড়ে, ফলে এখানকার যে ঘোড়া সেগুলোকে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল। এই যে 1600 শতকে ঘোড়া বোঝাই জাহাজগুলো ইউরোপ থেকে আমেরিকা যেত, এই শান্ত বলয় এসে জাহাজ আটকে যেত। আমি এতক্ষণ যেটা ব্যাখ্যা করলাম, দেখো সে তখন আটকে যেত, এ কথাটা বলাটা ভুল হবে, কোনো একটি জাহাজের ক্ষেত্রে এটা হয়েছিল, এটা যে রেগুলার হতো তা নয়, কোনো একটি জাহাজের ক্ষেত্রে হয়েছিল, আটকে গিয়েছিল। ফলে পানীয় জল খাবার বাঁচাতে জাহাজ হালকা করতে নাবিকরা ঘোড়াগুলোকে সমুদ্রে ফেলে দিয়েছিল। তো তার থেকেই এই অংশের নাম হয়েছে অশ্ব অক্ষাংশ, বিশেষত উত্তর গোলার্ধে। আর একইভাবে দক্ষিণ গোলার্ধকেও আমরা অশ্ব অক্ষাংশ নামেই জেনে থাকি। তাহলে এটা বুঝতে তোমাদের অসুবিধা হয়নি বা হবেও না। এবার আমি একটু সারাংশ করে দিয়েছি প্রত্যেকটা, যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। এখন কি বলেছি আমরা, ডোলড্রাম তার অবস্থান তোমরা জানো, আমি পড়িয়ে দিলাম। 5 ডিগ্রি নর্থ থেকে 5 ডিগ্রি সাউথ, অশ্ব অক্ষাংশ 25 থেকে 35 ডিগ্রি নর্থ এবং সাউথ, দুটো অংশেই রয়েছে। আচ্ছা, বায়ুর গতি, এটি উষ্ণ বায়ু উপর দিকে ওঠে। কেন উষ্ণ বায়ু উপর দিকে ওঠে বললাম, নিরক্ষীয় অঞ্চলে, যেটা ব্যাখ্যা করলাম ওটাই তোমরা জানো। আর এটা ভারী বায়ু নিচের দিকে নামে, কারণ নিম্নমুখী বায়ু। কেন ভারী হয়, নিরক্ষীয় অঞ্চলে যে উষ্ণ বায়ুটা সেটা উপরে গিয়ে শীতল হয়ে ভারী হয়ে এখানে নেমে আসে। নামকরণ নাবিকদের হতাশা, এটা নাবিকদের হতাশা থেকে এসছে, আর এটাও নাবিকদের সঙ্গে যুক্ত। নাবিকরা ঘোড়া সমুদ্রে ফেলে দিয়েছিল, অ্যাকচুয়ালি নাবিক নয় এটা, হ্যাঁ নাবিকও বলতে পারো তোমরা। এটা অ্যাকচুয়ালি যে বিজনেস করতে বা ব্যবসা করতে যে জাহাজগুলো ইউরোপ থেকে আমেরিকার দিকে আসছিল, তারা ঘোড়াগুলো এখানে নিচে ফেলে দিয়েছিল বলে নাম হয়েছিল অশ্ব অক্ষাংশ। এটাই ছিল এখনো পর্যন্ত আমাদের মূল অংশ। আমরা পড়ে নিলাম কি কি, ডোলড্রামস কি, আইটিসিজেড কি, এবং তার সঙ্গে অশ্ব অক্ষাংশ কি, এরা কি করে তৈরি হয়, এদের অবস্থান কি। আশা করছি এখান থেকে আর যা যা প্রশ্ন আসুক তোমাদের বুঝতে বিন্দু মাত্র অসুবিধা হবে, এবং এখান থেকে যা প্রশ্ন আসুক তোমরা যুক্তি সহ ব্যাখ্যা করে তার উত্তর দিতে পারবে। তবু যদি কোথাও অসুবিধা থাকে আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করো, আমি 100% তোমাদের কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি দেখি তোমাদের ধারণাটা এরপরেও ক্লিয়ার হয়নি, আমি দরকার হলে আরেকটি ক্লাস নেব, নিয়ে তোমাদের ধারণা ক্লিয়ার করব। তবে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটা যদি তোমরা রেগুলার স্কিপ না করে দেখো, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি এই কনসেপ্টটা এতটাই ক্লিয়ার হবে যে তোমরা সারা জীবনে ভুলবে না, এটা মনে থাকবে। তো এটাই ছিল আজকের ক্লাস। প্রথম থেকে আমরা এতক্ষণ এই টপিকগুলোর উপর ক্লাস করলাম। ক্লাস কেমন লাগছে কমেন্ট করতে ভুলো না, আর অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো, আমি তার রিপ্লাই দেবো। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো করে পড়াশোনা করো, আর এগুলোর উপর কিন্তু রেগুলার নোটস তৈরি করো। দেখো নোটস তৈরি করাটা খুব গুরুত্বপূর্ণ। আর নিজের নোটস কখনো মুখস্থ করতে সময় লাগে না, নিজের নোটস নিজে কিন্তু মুখস্থ করতে হয় না। ওই জন্য তোমরা যদি ভাবো যে নোটস তৈরি করতে গিয়ে আমার সময় নষ্ট হচ্ছে, সেটা ভুল ধারণা। একবার নোটসটা তৈরি করো নিজে, যদি করতে গিয়ে অসুবিধা হয় আমাকে জানাও, আমি তোমাদেরকে হেল্প করব। আর নোটসটা একবার তৈরি হলে সেটা পড়তে তোমার 10 মিনিট সময় লাগবে, 10 মিনিট পড়লে মনে থেকে যাবে। আর অন্যের নোটস পড়া আর বাজার থেকে বই কিনে পড়া একই ব্যাপার। আমি তো বুঝিয়ে দিচ্ছি, বোঝানোর পর নোটস তোমরা তৈরি করতে পারবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো।